যুক্তরাষ্ট্রের অর্থনীতি গত বছরই কলাপস করার কথা। পৃথিবীর সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছে মার্কিন সরকার। প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করে এই ডেড হ্যান্ড। যখন ভ্লাদিমির পুতিন কেজিবি প্রধান ছিল, তখন তিনি যে সোভিয়েত ইউনিয়নকে দেখেছে এবং এর পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার যে অর্থনীতিকে পুতিন দেখেছে, এইটাই পুতিনের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ট্রাম্পের ট্রাম্প কার্ড ইদানিং শোনা যাচ্ছে, বিশেষ করে উনি শুল্ক নিয়ে যে খেলাটা খেলছে, এবং উনি এক এক সময় আপনার শুল্কের তো ক্যাটাগরি ওয়াইজ আমরা গত পরশুদিন একটা অনুষ্ঠানও করেছি এ বিষয়ে। তো এই ক্যাটাগরি ছাড়াও তিনি এক এক সময় রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওনার প্রশংসা করেন, আবার ওনার উপর বিরক্ত হন, আবার ফোনে আলাপে ঘন্টাখানেক কথা বলেন। অনেক কিছু হয়, বিচিত্র বিচিত্র ক্যারেক্টার। এবং সবশেষ ছাড়িয়ে এখানে একটা ক্যারেক্টার খুব সামনে এসেছে আবার, সেটা হচ্ছে সাবেক রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ। এখন যিনি মুখপাত্র বলা হয়, উনি কিন্তু সামরিক মন্ত্রণালয়টাও দেখেন, প্লাস হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। উনি পুতিনের মুখপাত্র হিসেবে কাজ করেন। উনি যখন শাসক ছিলেন তখন তাকে শান্তির প্রতীক বলা হতো, ওনার বিভিন্ন স্পিচ। কিন্তু ইদানিং দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের সাথে খুব ভালো টাগ অফ ওয়ার তার একটা হয়। তো আমরা কি আবার সেই রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র একটা মুখোমুখি পর্যায়ে চলে যাচ্ছে নাকি বিশ্ব? এটা নিয়ে কিছু একটা বলেন। পুরো নেটোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাপোর্ট দিয়েছে। তারপরও কিন্তু যেটা হচ্ছে আপনার যতটুক সাফল্য পাওয়ার কথা তার কিছুই কিন্তু পশ্চিমারা পায় নাই। ফলে যেটা হচ্ছে, এখন যে অবস্থা, ইউক্রেন কিন্তু তার যে তার ভূমি দিন দিন কিন্তু হারাচ্ছে। এখন যেটা হচ্ছে যে এইভাবে যদি হারাতে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে কি, ইউক্রেনের যে সমুদ্র সীমা অঞ্চলে যে বন্দরগুলো, এইগুলো যদি দখল হয়ে যায়, তাহলে হচ্ছে কি যুক্তরাষ্ট্র আরেকটা বিপাকে পড়বে। এখন যেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধকে যাতে থামানো যায়। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা কিন্তু তার উল্টোটা বলছে। কারণ ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট, উনি হচ্ছে রাশিয়ার উপর বারবার চাপ প্রয়োগ করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও কিন্তু রাশিয়া মুচকি হেসে চলেছে, যদি খুব সহজভাবে বলি। আচ্ছা, কত হাজার নিষেধাজ্ঞা আছে ইউরোপ এবং আমেরিকার? প্রায় 15,900 নিষেধাজ্ঞা আছে রাশিয়ার উপরে। তারপরে পশ্চিমাদের একটা ছোট স্ট্যাটিস্টিক্স দিই। 2024 সালে রুশ অর্থনীতি 4.8। আচ্ছা, এই জায়গাটাতে আসতেছি। কিন্তু যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি গত বছরই কলাপস করার কথা, জিডিপি বাড়িয়ে নিয়ে। তারপরে হচ্ছে যুক্তরাষ্ট্রকে আবার এখন ফেডারেল রিজার্ভ থেকে ধার নিয়ে যুক্তরাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছে মার্কিন সরকার। তাদের সুবিধায় একটা জায়গায়, সেটা হচ্ছে তারা অন্য কোনো দেশ থেকে লোন নেয় না, তারা হচ্ছে ফেডারেল রিজার্ভ থেকে লোন নেয়। কোনো নির্দিষ্ট দেশ থেকে না, সারা বিশ্ব থেকে লোন নিচ্ছে। মানে সারা বিশ্ব যখন ধরেন আপনার রিজার্ভ কত আপনি জানেন, আপনার রিজার্ভ আপনি রেখেছেন কোথায়? ফেডারেল রিজার্ভে। আপনি যখন টাকাটা চাবেন কার কাছে চাবেন? মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারেল রিজার্ভের কাছে। তো ফেডারেল রিজার্ভের কাছে তো পৃথিবীর সব দেশই রিজার্ভ আছে। এখন হচ্ছে কি, ফেডারেল রিজার্ভে আপনি ধরেন যে চাইলেন যে আমার $5 বিলিয়ন লাগবে, সে তার রিজার্ভ থেকে $5 বিলিয়ন দিয়ে দিবে। সে $5 বিলিয়ন কি চীনের রিজার্ভ থেকে দিয়েছে, না ভারতের রিজার্ভ দিয়েছে, না ইসরায়েলের রিজার্ভ থেকে দিয়েছে? এইটা তো আপনার দেখার দরকার নেই। আপনার দরকার ছিল $5 বিলিয়ন, সে $5 বিলিয়ন আপনাকে দিয়ে দিয়েছে। বিষয়টা হচ্ছে এই জায়গায়। কিন্তু এখন যদি সব দেশ যদি তার রিজার্ভ যদি ফেরত চায়, তখন হচ্ছে কলাপস করবে ফেডারেল রিজার্ভ, কারণ সেই হিসাব মিলাইতে পারবে না। এবং সেটা কোনোভাবেই মিলবে না। ফলে যেটা হবে, তখন যেটা করবে যুক্তরাষ্ট্র, তখন হচ্ছে কি বিপরীতমুখী চাল খেলবে। সেটা হচ্ছে কি, অন্য দেশের অর্থনীতির উপরে নিষেধাজ্ঞা নিয়ে সেরে ওই দেশের যে রিজার্ভ আছে, ওই রিজার্ভ বাজেয়াপ্ত করে, যেমন ইরানের করেছে,
রাশিয়ার করেছে। আচ্ছা, যা এখন আলোচনা ফেলে। আচ্ছা, আমরা মূল আলোচনায় রাশিয়া আপনি যে জায়গাটাতে ছিলেন এই জায়গাটাতে মূল আলোচনা মুখোমুখি হচ্ছে কি দুইটা লাশ। আগে দেখি যে ট্রাম্প কার্ডটা কি ছিল। ট্রাম্প কার্ডটা ছিল এটাই যে রাশিয়াকে যেহেতু সরাসরি চাপ প্রয়োগ করে ইউক্রেন যুদ্ধের জন্য কিছু করতে পারছি না, তাহলে রাশিয়ার সাথে যারা ট্রেড করে তাদের উপর চাপ প্রয়োগ করব, তাদের ট্রেডে চাপ প্রয়োগ করে কিছু করা যায় কিনা। আর এর উদাহরণ কিন্তু ভারত। কিন্তু এখন দেখা গেল কি জিনিসটা আরো জটিল অবস্থার দিকে চলে গেছে। ভারত কিন্তু ডিনাই করে দিয়েছে সরাসরি। এখন দেখেন কেন ডিনাই করেছে, এর একটা বিষয় আছে। রাশিয়ার জ্বালানি কিনা, ভারত রাশিয়ার জ্বালানি কিনে সেটা হ্যাঁ 40% সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি। এই চুক্তি থেকে ভারত যদি বেরিয়ে আসে, রাশিয়া হচ্ছে কি দাবি করবে, ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করবে। এই ক্ষতিপূরণ ভারতকে কে দিবে? এইটা হচ্ছে নাম্বার ওয়ান। এখন ভারত দেখা যাবে কি করবে, এখন রাশিয়া থেকে আরো বেশি জ্বালানি কিনবে। ভারত কম দামে কিনবে, কম দামে পাচ্ছে, এবং এর ফলে যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্যের যে অতিরিক্ত শুল্ক বসাচ্ছে, এই অতিরিক্ত শুল্ক হচ্ছে এটা দিয়ে কভার করবে। আপনি ধরেন বহির্বিশ্বের সঙ্গে তেল কেনার জন্য যে টাকাটা রাখছিলেন, অত টাকা তো লাগছে না রাশিয়া তেল, কিন্তু ওই টাকাটা বাড়তি শুল্ক, বাড়তি শুল্ক। ভারতের আইটি এবং ওষুধ খাত অনেক বড় বাজার, মার্কিন ইনফ্লেশন। ওষুধ খাত কিন্তু আমাদেরও সবচেয়ে বড় বাজার ছিল, এবং আমাদের দেশের মানুষ, আমাদের ব্যবসায়ীরা এই আমাদের বাণিজ্য রপ্তানি খাতগুলো নষ্ট করছে। তারপর চিংড়ি খাত, এইগুলো হচ্ছে বাংলাদেশের খুবই উদীয়মান খাত ছিল, যে জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা এগুলো হারাতে বসছি। এই জায়গায় যখন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার অর্থনীতি এবং ভারতের অর্থনীতিকে কি বলছিল, মৃত অর্থনীতির দিকে আগাচ্ছে তারা, এইটার প্রতিক্রিয়ায় কিন্তু জানিয়েছিল যে এর যে প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদের রাশিয়ার যে সামরিক মেয়র, এটার উপপ্রধান উনি, তো তিনি যেটা বলছিলেন, যুক্তরাষ্ট্রকে ভুলে গেলে হবে না যে রাশিয়া কিভাবে, রাশিয়ার নিষেধাজ্ঞা কত আছে বা রাশিয়া কিভাবে কাজ করছে, ঠিক আছে। যে এবং এই জন্য যুক্তরাষ্ট্রকে একটা সিনেমাও দেখতে বলছিলেন, যে সিনেমা দেখা নিয়েই হচ্ছে ইয়েতো সিনেমা, সেটা কি বলছিল, ভারত এবং রাশিয়ার মধ্যে অর্থনীতি ক্ষেত্রে কথা বলার আগে যুক্তরাষ্ট্রকে দ্য ওয়াকিং ডেড সিনেমাটা দেখা উচিত, এবং সেইখানে একটা শব্দ, একটা স্পেসিফিক শব্দের কথা বলেছে, সেই শব্দটা হচ্ছে ডেড হ্যান্ড। ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক, ডেড হ্যান্ড কি? এই ডেড হ্যান্ড হচ্ছে একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটা হচ্ছে আধা স্বয়ংক্রিয় প্রযুক্তি। এইটা আসলে হচ্ছে একটা পেরিমিটার সিস্টেম। আচ্ছা, এই পেরিমিটার সিস্টেমটা হচ্ছে এরকম যে, মনে করেন যুক্তরাষ্ট্রের প্রাথমিক আঘাতে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তারা সব মারা গেল বা সে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এমন কোনো কিছু যদি হয়, তাহলে এই ডেড হ্যান্ড হচ্ছে নিজে অটোমেটিক সক্রিয় হয়ে যাবে। এটা কি পারমাণবিক অস্ত্র? সে হচ্ছে পারমাণবিক অস্ত্রগুলোকে স্বয়ংক্রিয় করবে এবং ব্যালিস্টিক মিসাইলগুলোকে স্বয়ংক্রিয় করবে, এবং সে তখন হচ্ছে এগুলো একে একে উৎক্ষেপণ করে যাবে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, ধরেন আপনার তখন বলে পুতিন বা মেদভেদ তো কিছু করতে পারে না, ওনারা যদি বেঁচে থাকে এটা থামাতে পারবে না। এইখানে আমি আসতেছি, ওই জায়গাটাতে আসতেছি। এখন দেখেন ডেড হ্যান্ড হচ্ছে, হ্যাঁ এখন ডেড হচ্ছে এটা, ডেড হ্যান্ডের যে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা নিশ্চিত করে এই ডেড হ্যান্ড। ডেড হ্যান্ড কিছু জিনিস আগে অ্যানালাইসিস করে নিজে, এআই, তার মানে তো 80-র দশকে তৈরি করছে, তখন কিন্তু এআই ছিল না। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, 80-র দশকে তৈরি করা এই জিনিস 4 দশক পরেও কিন্তু একদম অক্ষুণ্ণ আছে। হ্যাঁ, এখন কি করে সে ভূমিকম্প, আলো, তেজস্ক্রিয়তা, বাতাসের চাপ, এই 4টা জিনিসকে সে মেপে হচ্ছে সে কি করে, সে তার যে সারাউন্ডিং পরিবেশ সে তৈরি করে, এবং সেই মোতাবেক সে কিন্তু তার কমান্ড গুলো অ্যাপ্লাই করে। হ্যাঁ, মানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, সেটা এখন হচ্ছে কি, এই ডেড হ্যান্ড হচ্ছে কি পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলোকে সে উৎক্ষেপণ করার জন্য এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণ করার জন্য সে কিন্তু নিজে ডিসিশন নিয়ে নিবে। আর নিজে ডিসিশন নেওয়ার পরে সে যখন কমান্ড দিয়ে দিলে সে তো কারোর সাথে তার সাথে তো সবার যোগাযোগ বিচ্ছিন্ন, সো সে কিন্তু আর কারো কথা শুনবে না, তখন সে হচ্ছে একের পর এক উৎক্ষেপণ করে যাচ্ছে। এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাম্প্রতিক একটা প্রতিবেদন বের হয়েছে, যেখানে আপনি যে কথাটা বললেন, এই যে ডেড হ্যান্ড কিন্তু সম্পূর্ণ কার্যকর রয়েছে, এবার রাশিয়ার যে কোনো সময় এখন আমি আসতেছি। যুক্তরাষ্ট্র এবং এই ডেড হ্যান্ড তৈরি করা হয়েছিল কখন, এই যুক্তরাষ্ট্র যখন 60-এর দশকের পরে, যখন সোভিয়েত ইউনিয়ন
সোভিয়েত ইউনিয়নের উপর যুক্তরাষ্ট্রের নানা দিকে প্রেশার যখন বাড়তে থাকে, তখন হচ্ছে এটা তৈরি করে। এবং 1980 সনে দশকের হ্যাঁ, এই কোল্ড ওয়ার শুরু হওয়ার আগে যখন এটা রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন তৈরি করে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসে। এবং তখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিল মিখাইল গর্বাচভ, এবং তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল হ্যাঁ রোনাল্ড রিগান। রিগান হচ্ছে তখন এইটা ইয়া করার জন্যে, থামানোর জন্যে ইয়ার সাথে কি বলে সোভিয়েত ইউনিয়নের সাথে কিন্তু চুক্তি করেছিল। ওটা কি 87 সালে 87 জনে চুক্তি করেছিল। সেই চুক্তিটা কি ছিল? আইএনএফ চুক্তি। আইএনএফ চুক্তিটা কি আসলে? ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস, মানে 500 থেকে 5,500 কিলোমিটার রেঞ্জের যত ধরনের ক্ষেপণাস্ত্র আছে, এইগুলা মোতায়েন এবং নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এই চুক্তি করেছিল রোনাল্ড রিগান। কিন্তু এখন যেটা হচ্ছে একদম জাস্ট সর্বশেষে হচ্ছে, এই চুক্তি থেকে গত পরশুদিন রাশিয়া বেরিয়ে এসেছে। রাশিয়ার দাবি, রাশিয়ার বিরুদ্ধে হচ্ছে নেটোর যে কর্মকাণ্ড সেটা রাশিয়ার বিরুদ্ধে করেছে, এবং এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে কৌশলগত জায়গাগুলো, সেই কৌশলগত জায়গাগুলিতে এই মাত্রার যে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মোতায়েন করেছে। যেহেতু যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই রেঞ্জের ক্ষেপণাস্ত্র মোতায়েন করে ফেলেছে, সেহেতু রাশিয়া একার পক্ষে কিন্তু এইটা মেনে চলা একটা শাস্তিমূলক ব্যবস্থার মতো। তাই রাশিয়া গতকালকেই জানিয়ে দিয়েছে তারা এই যে আইএনএফ ট্রিটি, এই ট্রিটি তারা আর মানবে না। আচ্ছা দাদা, আপনি যে সময়টার কথা বললেন 80 দশক থেকে 90 দশক পর্যন্ত বা 87 পর্যন্ত, 80 দশকে কিন্তু আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছিল। কি কারণে সফল হয়েছিল? তখন স্টার ওয়ার নামে একটা প্রজেক্ট চালু করছিল। আপনার কোনো বাধা ধরার নিয়ম নেই, আপনি রাশিয়া আপনি ইচ্ছা মতো অস্ত্র বানান, আমি মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একসময় কিন্তু থেমে গিয়েছিল, কিন্তু রাশিয়া তাদের ভগ্ন অর্থনীতির পরেও এটা কার্যক্রম চালিয়ে গেছে। আমি এই জায়গাটাকে একটু পিক করি, রাশিয়ার ভগ্ন অর্থনীতি। আমি আপনাকে এই জায়গাটাতে রাশিয়া ভাগের কারণ যে ছাড়া তার ধরা হয়। রাশিয়া ভাঙার কারণ কত শুনল, এটা আপনি নিশ্চয়ই জানেন যে 1960 থেকে শুরু 1990 পর্যন্ত, মানে কত বছর? 30 বছর লেগেছে যুক্তরাষ্ট্রের তার প্রজেক্ট সফল করতে এবং রাশিয়াকে ভাঙতে। এবং পৃথিবীর ভারসাম্য কিন্তু ভেঙে গেছে। আর এতে হচ্ছে যেটা হচ্ছে পুরো পৃথিবীর স্ট্রাকচারাল যে একটা ইয়ে ছিল, সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন আসি যে আপনি যেটা বলছিলেন যে ভঙ্গুর অর্থনীতি, রাশিয়ার অর্থনীতিকে এমনটাই ভঙ্গুর করেছিল যুক্তরাষ্ট্র যে রাশিয়ার যে মহাকাশ কেন্দ্র ছিল সেই মির থেকে ভেঙে পৃথিবীতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ হচ্ছে রাশিয়া সেটা নামিয়ে আনার মতো অবস্থায় ছিল না। হ্যাঁ, না প্রযুক্তি থাকার পরও রাশিয়া কিন্তু সেটা করতে পারে না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যখন ভ্লাদিমির পুতিন কেজিবি প্রধান ছিল, তখন তিনি যে সোভিয়েত ইউনিয়নকে দেখেছে, এবং এর পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে রাশিয়ার যে অর্থনীতিকে পুতিন দেখেছে, এইটাই পুতিনের ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি। এবং যেটা হচ্ছে যে এর সর্বশেষ এই ঘুরে দাঁড়ানোর যে আপনার প্রতিনিয়ত পুতিনের যে আকাঙ্ক্ষা, এটার মান যদি আপনি দেখেন গত 2024 সনের অর্থনৈতিক ইন্ডেক্সে যদি দেখেন, তাহলে দেখবেন রুশ অর্থনীতি গত অর্থ বছরে 4.3% প্রবৃদ্ধি করেছে। এটা কিন্তু একটা বিরাট বড় বিষয়। এত 8.3, মানে আপনার এই যুক্তরাষ্ট্রের হচ্ছে 15,900 নিষেধাজ্ঞা, ইউরোপীয় ইউনিয়নের, তারপরে আছে ব্রিটেনের আলাদা নিষেধাজ্ঞা। এইসব সত্ত্বেও 4.3% হারে অর্থনীতির প্রবৃদ্ধি, এটা কিন্তু বিরাট বিষয়। আর সেইখানে যুক্তরাজ্যের ছিল মাত্র 1.1%, আর একই সময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.8%, মানে হচ্ছে কি প্রায় যুক্তরাষ্ট্রের দ্বিগুণ। আপনি চিন্তা করে দেখেন, সেইটা কিন্তু একটা বড় বিষয়। এবং এইটা কিন্তু অন্য কেউ বলে নাই, এটা বিবিসির যে অর্থনৈতিক বিশ্লেষক আছে, এটা কিন্তু তাদের অভিমত। আর এই বাস্তবতা দেখেই কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথায় বাজ পড়েছে। এইটা কিন্তু কেউ কোনোভাবে অস্বীকার করতে পারবে না। এখন আরেকটা বিষয়ে বলি, যে ইউক্রেন অর্থনীতি যুক্তরাষ্ট্র যেভাবে
ইউক্রেনের যে যুদ্ধ, এটাকে যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিতে দেখে এতদিন দেখে আসছিল, হ্যাঁ, এই যুদ্ধের আজকে 2022 থেকে এই 2025-এ এসে যুক্তরাষ্ট্র এখন বুঝতে পেরেছে যে যুক্তরাষ্ট্র লোফলগুলো কোথায় আর রাশিয়া লোফল কোথায়। ইউক্রেনের যুদ্ধ দিন দিন, ইউক্রেনের সামরিক সৈন্য যেরকম দিন দিন কমছে, রাশিয়ার সৈন্য দিন দিন বাড়ছে। এখন হচ্ছে কি, ইউক্রেনের চেয়ে রাশিয়ার সক্রিয় সৈন্য আছে আপনার 4,80,000-এর বেশি। হ্যাঁ, আর বাকিটা তো নাই বললাম, আধা সামরিক বাহিনী আছে, রিজার্ভ আছে, কিন্তু চীনের বাহিনী আপনার ইউক্রেনের বাহিনীতে কি আছে? ইউক্রেনের বাহিনীতে সৈন্য তো কমছে, কিন্তু তাদের বাহিনীতে কি আছে? সহিংস নৈরাজ্যবাদী, বিদেশি যোদ্ধা, চরমপন্থী, ভাড়াটে যোদ্ধা, তারপর সামরিক ঠিকাদার, হ্যাঁ, স্বেচ্ছাসেবক, এই সব মিলে ইউক্রেন যুদ্ধ করছে এবং দেখা গেছে কি এটা আশঙ্কাজনক হারে তাদের সৈন্য সংখ্যা কিন্তু কমছে। এইখানে এসেই যুক্তরাষ্ট্র কিন্তু স্ট্রাইক করেছে। রাশিয়ার সৈন্য সংখ্যা ইউক্রেন যুদ্ধের পরে দ্বিগুণ হয়েছে। এখন এইখানে যেটা হচ্ছে গিয়ে দেখেন, রাশিয়া তার নিজের যুদ্ধ দিয়ে কিন্তু যুদ্ধ করছে, যদিও উত্তর কোরিয়া রাশিয়াকে কি বলছে যে আমরা 10,000 সৈন্য আপনাকে পাঠাচ্ছি, তারপরেও রাশিয়া নিজের সৈন্য দিয়ে যুদ্ধ করছে এবং রাশিয়ার যারা যুবক তারা যুদ্ধে যাচ্ছে নিজের দেশ বাঁচানো, নিজের মাতৃভূমি বাঁচানোর জন্য। এখন কি হচ্ছে, পশ্চিমা মিডিয়া কি বলছে যে এটা হচ্ছে রাশিয়ার যে সেনাবাহিনী সৈন্য বাঁচে তাদের এটা সামরিক মানদণ্ডের মধ্যে পড়ে না বা হচ্ছে, কিন্তু এখানে যারা হচ্ছে যে ঠিকাদার, স্কুল টিচার, বয়স্ক, ভাড়াটে যোদ্ধা, চরমপন্থী, এরা কি সামরিক মানদণ্ডে পড়ে কিনা, এইটা হচ্ছে আমাদের যারা দর্শকদের কাছে একটা প্রশ্ন। আজকের এই পর্ব আরো কিছু যদি আপনারা জানতে চান আমাদের কমেন্টে জানাবেন, আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এখানে আপনারা নতুন কোনো কিছু যদি জানতে চান বা পুরাতন কোনো এপিসোড করেছি এটার যদি ধারাবাহিক আরো জানতে চান, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব তথ্যভিত্তিক ভাবে সেটা উপস্থাপনা করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।